দেখো প্রথমে আমরা এই ন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনটা একটু পড়ে নিই, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো ফার্স্ট কিছু আমাদের ন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো, এগুলো খুব কাজে লাগবে স্ট্যাটিকের এই পোর্শন গুলো, কারণ তোমার কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড করে এটা পড়াতে হবে। এবং তার সাথে তোমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, যে পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, যে কোনো পরীক্ষাতে থাকে একটা দুটো করে, সেই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়ার জন্য এগুলো বেসিক নলেজ গুলো দরকার আছে। যেমন ধরো সেবি, এসিবিআই, সেবি কি, আরবিআই কি, আরবিআই কখন এস্টাবলিশ হয়েছিল, ডিআরডিও, ইসরো, কিছু অর্গানাইজেশন আছে ওয়ার্ল্ডের, যে অর্গানাইজেশন গুলো তোমাকে জানতে লাগবে। তো প্রথমত ইন্ডিয়ান কিছু অর্গানাইজেশন আছে যেগুলো প্রথমে জানো, তারপর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো বলছি। দেখো, ইন্ডিয়ান অর্গানাইজেশনের মধ্যে প্রথমে আমি যদি আরবিআই এর কথা বলি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এটা তোমরা প্রত্যেকেই জানো। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টার কোথায় আছে? মুম্বাই আছে, মহারাষ্ট্র, মুম্বাই। আচ্ছা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কবে এস্টাবলিশ হয়েছিল? 1935, ফার্স্ট এপ্রিল, 1935 এস্টাবলিশ হয়েছিল। আচ্ছা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজড বা জাতীয়করণ হয়েছিল, ন্যাশনালাইজড বা এটাকে বাংলাতে বলা হয় জাতীয়করণ। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জাতীয়করণ হচ্ছে 1949 সাল। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটি এটি সংস্থা ভারতের, এটা এস্টাবলিশড হচ্ছে 1935 ফার্স্ট এপ্রিল, ন্যাশনালাইজড হচ্ছে 1949। আচ্ছা, ফার্স্ট প্রতি এটার কি একটা করে গভর্নর থাকে, রাজ্য মানে গভর্নর মানে অ্যাকচুয়ালি রাজ্যপাল, কিন্তু এই আরবিআই এর একজন করে গভর্নর থাকে। এখন গভর্নর কি আছে? প্রেজেন্ট গভর্নর, প্রেজেন্ট গভর্নর অফ আরবিআই। বর্তমান গভর্নর কে আছে? বর্তমান গভর্নর কে আছে? সঞ্জয় মালহোত্রা। সঞ্জয়, বাংলাতে লিখতে পারো সঞ্জয় মালহোত্রা। সঞ্জয় মালহোত্রা প্রেজেন্ট গভর্নর। আচ্ছা, ফার্স্ট গভর্নর অসবর্ন স্মিথ। অসবর্ন, বাংলাতে লিখতে পারো অসবর্ন স্মিথ। অসবর্ন স্মিথ ফার্স্ট গভর্নর হচ্ছে অসবর্ন স্মিথ। প্রেজেন্ট গভর্নর হচ্ছে সঞ্জয় মালহোত্রা। সঞ্জয় মালহোত্রা দ্য প্রেজেন্ট ইজ দ্য প্রেজেন্ট গভর্নর। আচ্ছা, তাহলে কি বললাম, একজন করে গভর্নর থাকে। প্রথম গভর্নর হচ্ছে অসবর্ন স্মিথ। আরেকটা পয়েন্ট লিখে রাখো, ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর, ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর সিডি দেশমুখ। সিডি দেশমুখ, ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর হচ্ছে সিডি দেশমুখ। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর, অ্যাকচুয়ালি অসবর্ন স্মিথ ছিল প্রথম, তারপরে গভর্নর ছিল ওই সিডি দেশমুখ। সিডি দেশমুখ ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর অফ আরবিআই। আচ্ছা, লাস্ট আমাদের গভর্নর ছিল এর আগে, সঞ্জয় মালহোত্রার আগে কে ছিল? শক্তিকান্ত দাস। এর আগে ছিল উর্জিত প্যাটেল। ঠিক আছে, এই ধরনের কিছু গভর্নর পরপর তোমরা যদি লিস্ট দেখো, সেখানে দেখতে পাবে অনেকের নাম। তো এখন বর্তমানে নামটা মনে রাখবে, প্রথম মনে রাখবে, আর ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিলাম। পার্থক্য আছে, ইনি ইন্ডিয়ান ছিলেন না। 1935 ব্রিটিশ ছিলেন, ব্রিটিশ গভর্নর প্রথম, তখন ভারত স্বাধীন হয়নি। 1935 ব্রিটিশ গভর্নর হয়েছে। এরপর যে অর্গানাইজেশনটার কথা বলবো সেটা হচ্ছে সেবি, এসিবিআই, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটার ফুল ফর্ম কি? সিকিউরিটিজ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড, সেবি। সেবি এস্টাবলিশড হচ্ছে 1988, 1988 সাল। সেবি প্রতিষ্ঠা হচ্ছে 1988 সাল। এটি হচ্ছে একটি নন স্ট্যাটিউটরি বডি, নন স্ট্যাটিউটরি। বলো আরেকবার। সেবি, সেবি। তো থেকে লিখেছে এগুলো দেখি। যেগুলো পাঠিয়েছিলাম ওগুলো দেখো, সবগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো বলে দিচ্ছি। কয়েকটা পাঠিয়েছিলাম, তার মধ্যে সবগুলো লাগবে না, মানে মনে রাখতে পারবে না সব। ঠিক আছে। সেবির বর্তমান চেয়ারম্যান, সেবি হচ্ছে একটি নন স্ট্যাটিউটরি বডি। সেবির প্রেজেন্ট চেয়ারম্যান লিখে রাখবে। প্রেজেন্ট চেয়ারম্যান কে আছে? প্রেজেন্ট চেয়ারম্যান হচ্ছে, প্রেজেন্ট চেয়ারম্যান লিখে রাখবে তুহিন কান্ত পান্ডে। তুহিন কান্ত পান্ডে, এটা হচ্ছে সেবির বর্তমান চেয়ারম্যান। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এটি বলছে ভারতের প্রতিযোগিতা এবং বিনিময় সংস্থা, বিনিময় বোর্ড, প্রতিযোগিতা এবং বিনিময় বোর্ড। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, 12 এপ্রিল 1988। ডেটটা যদি লিখতে পারো লিখবে, কতটা ইম্পর্টেন্ট নয়। 12 এপ্রিল, 12 এপ্রিল 1988, 12 এপ্রিল 1988 সাল। এর হেডকোয়ার্টার কোথায়? হ্যাঁ, হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। এখান থেকে আর বেশি কিছু বলছি না। এরপর যেটা বলবো, আমি সব থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে ডিসকাস করছি। এরপরে বলছি নাবার্ড, NABARD, নাবার্ড। রাখো, এটা রাখো। নাবার্ড এটি হচ্ছে একটা ব্যাংক, ধরে রাখো। এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট কখন বানিয়েছিল? যে সময় ভারতের অর্থনৈতিক অবস্থা অনেক টালমাটাল অবস্থা। ভারতের অর্থনীতি কিরকম? তখন এগ্রিকালচার আর ইন্ডাস্ট্রির মধ্যে ব্যালেন্স আনতে পারেন। প্রথমে ফার্স্ট মনে রাখবে, স্বাধীনতার পর 1950-তে প্রথম একটা কমিশন গঠিত হয়, যাকে বলা হয় প্ল্যানিং কমিশন। এই কনসেপ্টটা না থাকলে এইগুলো বুঝতে পারবে না। প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া, ভারতের পরিকল্পনা কমিশন, 1950 সালের 15 মার্চ এটা গঠিত হয়েছিল, প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া। এবং প্রতি বছর 5 বছর ছাড়া ছাড়া 1951 সাল থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্ল্যানিং কমিশন মানে কি 5 ইয়ার্স প্ল্যান। এই 5 ইয়ার্স প্ল্যান প্রতি 5 বছর অন্তর অন্তর তৈরি হতো, যে আগামী 5 বছর কি হবে। 1951 থেকে 1956 সালে, 56 থেকে আবার 61, 1961, 61 থেকে 66, এরকম ভাবে 1966 পর্যন্ত এটা একটা প্ল্যান। এখান থেকে এটা দুটো প্ল্যান, তিনটা প্ল্যান, পরপর তিনটে 5 ইয়ার্স প্ল্যান হলো। ফার্স্ট 5 ইয়ার্স প্ল্যান 1951 থেকে 56, সেকেন্ড 5 ইয়ার্স প্ল্যান 56 থেকে 61, এটা সেকেন্ড 5 ইয়ার্স প্ল্যান। 61 থেকে 66 হচ্ছে থার্ড 5 ইয়ার্স প্ল্যান। প্রথম কি টার্গেট করা হয়েছিল? এগ্রিকালচার, এগ্রিকালচার। সেকেন্ড হচ্ছে ইন্ডাস্ট্রি, শিল্পকে উন্নত করতে হবে। এবং তারপর এই দুটোকে ব্যালেন্স আনার চেষ্টা করা হলো, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, কিন্তু সেটা হলো না। সেই সময় কি হয়েছিল? ভারত পাকিস্তানের একটা যুদ্ধ হয়েছিল, ভারতের সাথে চায়নার একটা যুদ্ধ হয়েছিল 1962, 1965, 1962, 1965 সাল। 1962 সালে তখন প্রধানমন্ত্রী ছিলেন পন্ডিত জওহরলাল নেহেরু। তাহলে এই যে সময়টা, যে ভারতের এগ্রিকালচার ডেভেলপ না হলে ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে না। ভারতের এগ্রিকালচার
ওর উপর বেস করে সমস্ত শিল্প গড়ে উঠেছে। এগ্রিকালচার বেসড ইন্ডাস্ট্রি বলা হয় অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি। অ্যাগ্রো বেসড মিনস বিভিন্ন এগ্রিকালচার প্রোডাক্টকে কাজে লাগিয়ে র ম্যাটেরিয়ালস হিসাবে ইউজ করে ইন্ডাস্ট্রি গুলো চলছে। এবং তার জন্য এই 5 ইয়ার্স প্ল্যান গুলোর প্রথম টার্গেট হয়েছিল এগ্রিকালচার। এগ্রিকালচার ভারতে সবসময় ডেভেলপ করার কাজে মানে সবসময় প্ল্যানিং করতো যে এগ্রিকালচারে কিভাবে ডেভেলপ হবে। সেজন্য তোমাদের মনে রাখবে একটা জিনিস যে 1966 থেকে 67 এই সময়টাতে একটা জিনিস নিয়ে আসা রিভলিউশন নিয়ে আসা হয়েছিল, এগ্রিকালচার রিভলিউশন, যেটাকে বলা হয় সবুজ বিপ্লব বা গ্রিন রিভলিউশন। এই এগ্রিকালচার রিভলিউশন যেটা গ্রিন রিভলিউশন প্রথম নিয়ে আসা হয়েছিল 1967 থেকে 1966 এই সময়টাতে, 1966 থেকে 67। মেইন টার্গেট ছিল উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করে ভারতের শিল্পের কৃষির উন্নতি ঘটানো এবং কৃষির উন্নতির সাথে সাথে শিল্পের উন্নতি ঘটবে, এটাই ছিল প্রথম লক্ষ্য। তো এর জন্য প্রথম দিকে টার্গেট ছিল ওই এগ্রিকালচার ডেভেলপ করা এবং এইভাবে চলছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তারপর মাঝে গভর্নমেন্ট চেঞ্জ হয় 1977-এ, সেখানে ভারতীয় জনতা পার্টির প্রথম গভর্নমেন্ট হয়। 3 বছর পর আবার কংগ্রেস গভর্নমেন্ট ভারতের ভারতের জাতীয় কংগ্রেস ফিরে আসে 1980-তে। 1980 থেকে আবার প্ল্যান করে এবং এই নাবার্ডটা তৈরি হচ্ছে 1982, যখন চলছিল 6 5 ইয়ার্স প্ল্যান। এই 6 5 ইয়ার্স প্ল্যান এই সময় 1980 থেকে 84 এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ঠিক আছে, সেকেন্ড টাইম। প্রথমবার যখন প্রধানমন্ত্রী ছিলেন 1975 সময়, 74-75 এই সময়টাতে ইন্দিরা গান্ধী একবার প্রধানমন্ত্রী ছিলেন। ইন্টারনাল এমার্জেন্সি ঘোষণা করেছিল এবং কোনোভাবে টালমাটাল ভারতকে সামলাতে পারেনি এবং সেই সময় ভারতের জাতীয় কংগ্রেস হেরে গেছিল এবং নতুন ভাবে আবার 1980 সালে ভোট হয়, তখন আবার ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়। 1980 থেকে 84 এই সময়টাতে কি চেয়েছিল, ইন্ডাস্ট্রি এবং এগ্রিকালচারের মধ্যে একটা ব্যালেন্স আনার চেষ্টা করছে। সেই সময় এটা কাকে টার্গেট দেওয়া হচ্ছে, নাবার্ডকে টার্গেট দেওয়া হচ্ছে, যে নাবার্ডকে দায়িত্ব দেওয়া হচ্ছে। নাবার্ডের ফুল ফর্ম কি? নাবার্ডের ফুল ফর্ম লিখে রাখবে, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার। জাতীয় ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার and rural development and rural development। এটা কোন কমিটির সুপারিশে গঠিত হয়েছিল? শিবরামন কমিটি। শিবরামন কমিটির সুপারিশে নাবার্ড গঠিত হয়। এটি হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক বা ডেভেলপমেন্ট বললে, এখানে বলে দিয়েছি ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, গ্রামীণ উন্নয়নের জন্য। নাবার্ডের কাজ কি? বিভিন্ন গ্রামে গ্রামীণ উন্নয়নের জন্য টাকা প্রোভাইড করা, লোন প্রোভাইড করা। যে জায়গাটাতে ধরো গাছ লাগানো যাবে সেখানে গাছ লাগানোর জন্য ফান্ডিং করা। ঠিক আছে, এগ্রিকালচার ডেভেলপমেন্ট করার জন্য এই ব্যাংকটা তৈরি করা হয়। শিবরামন কমিটির সুপারিশে নাবার্ড গঠিত হয়েছিল। শিবরামন কমিটির সুপারিশে নাবার্ড গঠিত হয়েছিল। শিবরামন কমিটি 1982 সাল, 1982। তখন কত নম্বর 5 ইয়ার্স প্ল্যান চলছে? 6 5 ইয়ার্স প্ল্যান চলছে। ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তো নাবার্ড গঠিত হয়। তারপরে তোমরা জানো MGNRGA, যেটা ওই মহাত্মা গান্ধী রুরাল ডেভেলপমেন্ট যে প্রজেক্ট, যেটা 100 দিনের কাজ বলে আমরা জানি, সেটা তারপরে লঞ্চ হয়েছিল 1985। তো এরকম ভাবে রুরাল মানুষকে, গ্রামীণ এলাকাকে উন্নত করার জন্য কিছু প্ল্যান নিয়ে আসা হয়েছিল। এগ্রিকালচার ডেভেলপমেন্ট ব্যাংক নিয়ে হলো, নাবার্ডকে দায়িত্ব দেওয়া হলো যে রুরাল অঞ্চলগুলোকে, যেগুলো গ্রামীণ এলাকা, সেই এলাকাগুলোকে উন্নত করতে হবে। তার জন্য নাবার্ডকে একটা বিরাট বড় ফান্ডিং এর দায়িত্ব দেওয়া হলো এবং সেটা গভর্নমেন্ট সাপোর্ট করে এই ব্যাংকটা তৈরি করলো। ন্যাশনালাইজড ব্যাংক, গভর্নমেন্ট সাপোর্ট করলো এটাকে। দেখো, প্রথম ব্যাংক বলতে আমাদের প্রথমে 3টে ব্যাংক ছিল। প্রথম ব্যাংক অফ হিন্দুস্তান, প্রথম ব্যাংক, যেটা 1770 সালে তৈরি হয়। ব্যাংক হিস্ট্রি একটু বলে রাখি, পরে ব্যাংকিং পড়াবো। তো তারপর ইন্ডিয়ান যে ব্যাংক, 3টে ব্যাংক, ব্যাংক অফ কলকাতা, ব্যাংক অফ মাদ্রাস আর ব্যাংক অফ বোম্বে। বোম্বে, কলকাতা, মাদ্রাস, 3টে ব্যাংক ছিল। এই 3টে ব্যাংক একসাথে মার্চ হয়ে গেল 1921 সাল, 1921, এবং ব্যাংকটার নাম হয়েছিল ইম্পেরিয়াল ব্যাংক। এই 1921 এর ইম্পেরিয়াল ব্যাংক পরবর্তীকালে
1940 1955 যেটা সব থেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয়। ভারতের সব থেকে বড় পাবলিক সেক্টর ব্যাংক। পাবলিক মানে বুঝে রাখো এটা গভর্নমেন্ট, পাবলিক ওয়ার্ডার মানে সাধারণ মানুষ নয়, পাবলিক ওয়ার্ডার মানে হচ্ছে গভর্নমেন্ট। ঠিক আছে, পাবলিক সেক্টর ব্যাংক যেগুলোর মানে হচ্ছে গভর্নমেন্ট সেক্টর ব্যাংক, যেগুলো গভর্নমেন্ট ব্যাংক। তো পাবলিক সেক্টর ব্যাংক প্রথম সব থেকে বড় যেটা তৈরি হলো ওই তিনটে ব্যাংক মিলিত হয়ে কলকাতা, ব্যাংক অফ কলকাতা, বোম্বে আর মাদ্রাস, যেটা সব থেকে বড় ব্যাংক তৈরি হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1955 1955 সালে, এবং এটি ন্যাশনালাইজ হলো। 1969 সালে আবার 14টা ব্যাংক ন্যাশনালাইজ হলো। 1980 সালে আবার 6টা ব্যাংক ন্যাশনালাইজ হলো। এরকম ভাবে ব্যাংক ন্যাশনালাইজ, জাতীয়করণ হলো। তো নাবার্ডকে 1982 সালে নতুন আলাদাভাবে একটা রুরাল ডেভেলপমেন্টের জন্য ভারতের কৃষি মানে এলাকাগুলোকে যাতে উন্নত করা যায়, তাদেরকে ধরো কৃষকরা লোন নিতে পারে সেই জায়গা থেকে। এখন যেমন বিভিন্ন জায়গায় কিষাণ ক্রেডিট কার্ড আছে, তো এরকম নাবার্ডকে একটা দায়িত্ব দেওয়া হলো ফান্ডিং এর জন্য বিভিন্ন জায়গাতে। তো এটা তৈরি হয়েছিল এই কারণে, মনে রাখবে। এরপর আরো কয়েকটা নাম বলছি, লিখে রাখো কয়েকটা অর্গানাইজেশন যেগুলোর নাম হচ্ছে সিডবি, SIDBI, 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 সিডবি। সিডবির ফুল ফর্ম হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। স্মল ইন্ডাস্ট্রিজ, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। স্মল ইন্ডাস্ট্রিজ ব্যাংক অফ ইন্ডিয়া, সিডবি, SIDBI। এটা 1990 সালে লখনৌতে হচ্ছে হেডকোয়ার্টার। স্মল ইন্ডাস্ট্রির কিছু ব্যাংক আছে সিডবির আন্ডারে, যেগুলো ব্যাংকিং যখন পড়াবো আরো ভালো করে বলবো, একসাথে সব বলে দিলে মনে থাকবে না। তাহলে সিডবি হচ্ছে একটা অর্গানাইজেশন যেগুলো স্মল ইন্ডাস্ট্রিজ ব্যাংক গুলোকে নিয়ে তৈরি হয়েছিল। সিডবি যার হেডকোয়ার্টার আছে লখনৌ। লখনৌ কোন স্টেটে পড়ছে? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে লখনৌ। 1990 সালে সিডিপি গঠিত হয়েছিল। তারপরে অর্গানাইজেশনে চলো, এগুলো ডিটেলসে পরে যখন ব্যাংকিং পড়াবো আরো ভালো করে বলবো। আচ্ছা, তোমরা জানো নীতি আয়োগ, নীতি আয়োগ সম্বন্ধে কি জানো বলো তো শ্রেয়া? নীতি আয়োগ কি? ওখানে নেই, কারণ ধরে রাখো নেই, জানো? দেখো, নীতি আয়োগ হচ্ছে ভারতের যে প্ল্যানিং কমিশন, কখন তৈরি হয়েছিল বললাম? প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া 1950-এ তৈরি হয়েছিল, 51 থেকে প্ল্যান হয়েছিল, তাই তো? পঞ্চবার্ষিক পরিকল্পনা কমিশনটা তৈরি হচ্ছে 1950-এ, 51 থেকে প্ল্যান গুলো হয়েছিল। তাহলে এই প্ল্যানিং কমিশনটা চেঞ্জ হয়ে পড়ে, প্ল্যানিং কমিশনের নামটা চেঞ্জ হয়ে কি তৈরি হলো? নীতি আয়োগ। যে পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল, এই নামটা চেঞ্জ হয়ে কি তৈরি হলো? নীতি আয়োগ। কত সালে হলো? 2015। যখন জনতা গভর্নমেন্টের প্রথম প্রধানমন্ত্রী হলেন মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর 2015 সালে এই প্রথম যেটা তৈরি হলো, যেটা নীতি আয়োগ। এই নীতি আয়োগের চেয়ারম্যান কাকে বলা হয়? প্রধানমন্ত্রী নিজেই হচ্ছে নীতি আয়োগের চেয়ারম্যান, PM। প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কাকে বলা হতো? ওই যে প্রধানমন্ত্রী থাকতেন তিনি হচ্ছেন প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান। আচ্ছা, নীতি আয়োগ কার নাম, কোনটা চেঞ্জ হয়ে হলো? প্ল্যানিং কমিশন চেঞ্জ হয়ে নীতি আয়োগ হলো। হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ দিল্লিতে আছে হেডকোয়ার্টার। কোথায় আছে? নিউ দিল্লি। তাহলে নীতি আয়োগ কখন তৈরি হয়? 2015 সালে। কোন নামটা চেঞ্জ হয়ে প্ল্যানিং কমিশনটা চেঞ্জ হয়ে নীতি আয়োগ হলো 2015 সালে। হয়েছে? এটার পরে যে জায়গাটা ইকোনমিক সেক্টরটা, পরে ইকোনমিক্স পড়ানোর সময় বলবো। দেখো,
এরপর যে অর্গানাইজেশনের কথা বলছি সেটা হচ্ছে ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এগুলো লিখতে হবে, ওখানে নেই, ঠিক আছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এগুলো এখন ন্যাশনাল গুলো বলছি, ইন্টারন্যাশনাল তারপরে বলছি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য এই কনসেপ্ট গুলো তোমার লাগবে। বেসিক কনসেপ্ট না থাকলে তুমি কিছু বুঝতেই পারবে না। যখন ধরো সিডবির নামটা তুমি শুনবে, তখন তোমার মনে পড়বে যে না, আমি ক্লাসে সিডবির কথা বলেছিলাম, ডিআরডিওর কথা বলেছিলাম, তার মানে ওগুলো ইম্পর্টেন্ট। সিডবি রিলেটেড, ডিআরডিও, নাবার্ড রিলেটেড বা ইসিআই রিলেটেড, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিয়ে রিলেটেড যদি কোনো ইনফরমেশন তুমি কারেন্ট অ্যাফেয়ার্সে পেলে, তখন তুমি বুঝতে পারবে যে না, এটা কি আমার এক্সাম পারপাসে ইম্পর্টেন্ট আছে। তাহলে তার জন্য এগুলোকে জানতে হবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতের ইলেকশন কমিশন, ভারতের যে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন কি করে? আমাদের সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য যে সংস্থা আমাদের দেশের নির্বাচন পরিচালনা করে, একজন নির্বাচন কমিশনার থাকে, যিনি হেড, প্রধান নির্বাচন কমিশনার, যিনি এই ইলেকশনটা কন্ডাক্ট করে, পরিচালনা করে। তাহলে কোশ্চেন আসতে পারে স্ট্যাটিকের মধ্যে, স্ট্যাটিক দিকে কেমন কোশ্চেন আছে, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? বলো। ফার্স্ট ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, এটা গঠিত হয়েছিল মনে রাখো 1950 সালে তৈরি হয়েছিল। ভারত স্বাধীন হওয়ার পর এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এস্টাবলিশড হচ্ছে 1950 সালে, ঠিক আছে। এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। আচ্ছা, প্রথম নির্বাচন কমিশনার, প্রথম ফার্স্ট নির্বাচন কমিশনার, প্রথম নির্বাচন কমিশনার লিখে রাখবে সুকুমার সেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বহু পরীক্ষায় এসেছে। সুকুমার সেন প্রথম নির্বাচন কমিশনার, কাকে বলা হয়? সুকুমার সেনকে বলা হয় প্রথম নির্বাচন কমিশনার, ফার্স্ট ইলেকশন কমিশনার। আচ্ছা, আরেকটা পয়েন্ট লিখে রাখবে, প্রথম নির্বাচন, প্রথম নির্বাচন, ভারতে প্রথম নির্বাচন হয়েছিল 1937 সালে, যেখানে ভোটে দাঁড়িয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক থেকে। প্রথম ভোট হয়েছিল 1937 সালে। এরপর আরেকটা কোশ্চেন আছে, ফার্স্ট জেনারেল ইলেকশন, এটা প্রথম নির্বাচন। কোশ্চেন আসবে ফার্স্ট জেনারেল ইলেকশন, ফার্স্ট জেনারেল ইলেকশন, প্রথম জেনারেল ইলেকশন কখন হয়েছিল? 1950 থেকে 51, সরি 51 থেকে 52 লিখ, 1951 থেকে 52, এই সময় প্রথম নির্বাচন হয়েছিল। ফার্স্ট জেনারেল ইলেকশন কন্ডাক্টেড 1951 to 52। আচ্ছা, সেই সময় নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। প্রথম যখন নির্বাচন হচ্ছে 1951 থেকে 52, এই সময় নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। আচ্ছা, এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 324, আর্টিকেল 324 নম্বর ধারাতে ভারতের নির্বাচন কমিশনারের কথা বলা আছে। নির্বাচন কমিশন 324 থেকে 329, এই যে ধারাগুলো আছে 324, 25, 26, 27, 28, 29, এই ধারাগুলোতে নির্বাচন কমিশন, ভারতের নির্বাচন কমিশনের কথা বলা আছে ভারতের সংবিধানের 324 থেকে 319, 29 নম্বর ধারায়। তাহলে 324, 324 নম্বর আর্টিকেলে কি বলা আছে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ফার্স্ট ইলেকশন কমিশনার কে সুকুমার সেন, যে কন্ডাক্ট করছে হেড ইলেকশন কমিশন অ্যাজ এ হেড ইলেকশন কমিশনার। কোন? ফার্স্ট জেনারেল ইলেকশন 1952 তে, 51-52। প্রথম ভোট হয়েছিল 1937 সালে, কিন্তু প্রথম জেনারেল ইলেকশনে কোশ্চেনে আসতে পারে, যেটা হচ্ছে 1951 থেকে 52, স্বাধীনতার পরে। এই ভোটটা আলাদা রকম ভোট, সেখানে নির্বাচন কমিশনার থাকেনি। নির্বাচন কমিশন দেখতে পাচ্ছ 1950-এ তৈরি হচ্ছে, তার আগে ভোটটা অন্যরকম ভাবে, মানে অ্যাকচুয়ালি ভোটিং যে সিস্টেমটা, এটা 1937-এ এইভাবে একটা ভোট হয়েছিল, যেখানে তোমার সুভাষচন্দ্র বসুর কথা বললাম, যে ফরওয়ার্ড ব্লক থেকে তিনি ভোটে দাঁড়িয়েছেন, ঠিক আছে, 1937।
জাতীয় কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন, সরি জাতীয় কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন 1937 1938, 2 বছর তিনি জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। হরিপুরা সেশন আর ত্রিপুরী সেশন। হ্যাঁ, সুকুমার সেন প্রথম ইলেকশন কমিশনার 1951 থেকে 52 যে জেনারেল ইলেকশন হচ্ছে সেখানে তিনি নির্বাচনের প্রধান ছিলেন। আচ্ছা, 1937 1938 এর বলে রাখি যে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের প্রেসিডেন্ট সে সময় জাতীয় কংগ্রেসে। তিনি প্রথম জাতীয় কংগ্রেসেরই ছিলেন, তারপর দল ভেঙে ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন। তাহলে জাতীয় কংগ্রেসের প্রথম মানে যে তিনি সভাপতি হয়েছিলেন 1937 সালে, 1938 সালে 2 বছর পর পর একটা হরিপুরি সেশন আর একটা ত্রিপুরী সেশন। প্রতি বছর কংগ্রেসের একটা করে সম্মেলন বা সভা টাইপের হতো, কোন একটা জায়গাতে হতো, আর একজন করে সভাপতি নির্বাচিত হতো। ঠিক আছে, একজন করে সভাপতি হতো আর প্রতি বছর ধরে নির্বাচনে একটা সভা হতো। তো 1937-38 নেতাজি সুভাষ চন্দ্র বসু ছিলেন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 1950 সালে নিউ দিল্লিতে তৈরি হয় প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন, এটুকু মনে রাখো। তারপর পরের দফা অর্গানাইজেশনের নাম লেখো, লিখে রাখো বর্তমান নির্বাচন কমিশনার। এগুলো চেঞ্জ হয় প্রচুর। হ্যাঁ, কে আছে? হ্যাঁ, কে আছে বলো? বর্তমান নির্বাচন কমিশনার। বর্তমান নির্বাচন কমিশনার কে আছে বলো? তো এই ভোটের সময় নামটা চলছিল পুরো, ভুলে যাচ্ছে। এখন প্রধান হচ্ছে প্রধান চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, GYANESH, জ্ঞানেশ কুমার। নামটা শুনেছো তোমরা প্রত্যেকে, আশা করছি। জ্ঞানেশ কুমার, এটা 26তম চিফ ইলেকশন কমিশনার, 26তম, 26 চিফ নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে জ্ঞানেশ কুমার। উনিশে ফেব্রুয়ারি 2025 থেকে তিনি আছেন জ্ঞানেশ কুমার। আচ্ছা, এরপরে অর্গানাইজেশনের নাম বলবো, যেটা হচ্ছে ইসরো, ISRO। ইসরোর ফুল ফর্ম বলো তো? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আচ্ছা, স্পেস মহাকাশ গবেষণা সংস্থা, তাই তো? স্পেস রিসার্চ, স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটা কবে এস্টাবলিশ হয়েছে? 1969, 1969 সালে 15ই আগস্ট 1969 ইসরো এস্টাবলিশড হয়েছে। হেডকোয়ার্টার কোথায় আছে? বেঙ্গালুরু। হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু। স্পেস স্টেশন দুটো আছে তোমরা জানো, একটা বিক্রম সারাভাই স্পেস স্টেশন আর একটা সতীশ ধাওয়ান স্পেস স্টেশন। আচ্ছা, ফার্স্ট ইসরোর যে ইয়ে হয় আর কি, চেয়ারম্যান হয়, ফার্স্ট চেয়ারম্যান কে ছিল? ফার্স্ট চেয়ারম্যান অফ ইসরো, ইসরোর প্রথম চেয়ারম্যান কে ছিল? লিখে রাখবে, ডক্টর বিক্রম সারাভাই। ডক্টর বিক্রম সারাভাই। ডক্টর বিক্রম সারাভাই কে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান স্পেস রিসার্চ, ফাদার অফ ইন্ডিয়ান স্পেস রিসার্চ। এবং ডক্টর বিক্রম সারাভাই হচ্ছেন ফার্স্ট চেয়ারম্যান অফ ইসরো, ইসরোর প্রথম চেয়ারম্যান। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, বেঙ্গালুরু হচ্ছে হেডকোয়ার্টার, এই জন্য বেঙ্গালুরুকে বলা হয় স্পেস সিটি। কি বলা হয়? স্পেস সিটি। আচ্ছা, বর্তমান ইলেকশন কমিশন এই ইসরো চেয়ারম্যান কে আছেন?
লিখে রাখো, ভি নারায়ণন, NARAYANAN, ভি নারায়ণন। এর আগে ছিল এস সোমানাথ, ভি নারায়ণন বর্তমান ইসরোর চেয়ারম্যান। ঠিক আছে, খুব সহজ নাম, ভি নারায়ণন। ইনি হচ্ছেন বর্তমান ইসরোর চেয়ারম্যান। ওখানে ইলেকশন কমিশনের আরেকটা পয়েন্ট ওখানে বলা হলো না, ওখানে একটা পয়েন্ট লিখে রাখবে, প্রথম ফার্স্ট ফার্স্ট লোকসভা স্পিকার, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে পরীক্ষাতে, ফার্স্ট লোকসভা স্পিকার কে ছিলেন? এই যে ইলেকশন কমিশনারের মধ্যেই তোমার ওইগুলো থাকছে, লোকসভা রাজ্যসভা ভাগগুলো রয়েছে। তো লোকসভা স্পিকার প্রথম কে ছিলেন? জিভি মাভলাঙ্কার, লিখে রাখবে, জিভি মাভলাঙ্কার। নামটা লেখো, GVMAVLANKAR। দেখো বাংলাতে লিখে দিচ্ছি, মাভলাঙ্কার, জিভি মাভলাঙ্কার। গণেশ বাসুদেব, জিভির ফুল ফর্ম হচ্ছে গণেশ বাসুদেব মাভলাঙ্কার। একটা নয়, দুটো করে নাম, গণেশ বাসুদেব মাভলাঙ্কার। জিভি মাভলাঙ্কার হচ্ছে ফার্স্ট লোকসভা স্পিকার। কত পরীক্ষায় এসেছে তার ঠিক নেই। জিভি মাভলাঙ্কার। বর্তমান নির্বাচন কমিশনার বললাম গণেশ কুমার। আর জিভি মাভলাঙ্কার হচ্ছে প্রথম লোকসভা স্পিকার ছিলেন, ফার্স্ট লোকসভা স্পিকার। লোকসভায় একজন স্পিকার থাকে, রাজ্যসভাতেও থাকে। স্পিকার কি করে? আমার কথা শুনে আর ওই ঝগড়াটা থামায়। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি লোকসভাতে বা রাজ্য বিধানসভাতে এগুলো তো কি হয়, বিধানসভা বা সংসদ ভবনে মারপিট হয়। ঠিক আছে, তো লোকসভা রাজ্যসভার যে মানে তত্ত্বাবধানে করেন, মানে হেড থাকেন, তাকে স্পিকার বলা হয়। বর্তমান লোকসভা স্পিকার কে আছে বলো? ওম বিড়লা, বহুদিন ধরে আছে। হ্যাঁ হ্যাঁ, ওম বিড়লা, ওম বিড়লা, ওম বিড়লা, BIRLA, ওম বিড়লা, গুজরাটের ওম। আচ্ছা, এর পরের অর্গানাইজেশন যেটা বলবো, DRDO। DRDO, DRDO, DRDO এর ফুল ফর্ম লিখে রাখবে, ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, DRDO। এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। 1958 সালে DRDO তৈরি হয়েছিল। হেডকোয়ার্টার। আচ্ছা, DRDO, ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এখান থেকে আর সেরকম কিছু বলছি না, এটা ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন। বিভিন্ন বিভিন্ন মিসাইল সংস্থা বা বিভিন্ন এর আন্ডারে আছে। মিসাইল বা যেমন অগ্নিস, পৃথ্বীজ মিসাইল, বিভিন্ন ধরনের মিসাইল এখানে এই অর্গানাইজেশনের আন্ডারে উৎক্ষেপণ হয়। আচ্ছা, আরো কিছু আছে অর্গানাইজেশন, যেমন ধরো তোমরা জানো যে UIDAI,
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, এই সংস্থাটার কাজ কি? কোথাও শুনেছেন নাম? হ্যাঁ, হুম, দেখেছো নামটা? আধার কার্ডের উপরটা লেখা থাকে। আজকে গিয়ে পড়বে নামটা। ইউআইডিএআই, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। 2009, 2009 সালে এটা এস্টাবলিশ হয়েছে, ইউনিক আইডেন্টিফিকেশন ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, কারেন্ট চেয়ারপারসন লিখে রাখবেন নীলকান্ত মিশ্র। নীলকান্ত মিশ্র, খুব ভালো নাম, নীলকান্ত মিশ্র। নীলকান্ত মিশ্র হচ্ছে কারেন্ট। আচ্ছা, আধার কার্ডে মানে কতগুলো ডিজিট থাকে? 12টা ডিজিট থাকে, মুখস্থ আছে নিজের আধার কার্ডের নাম্বার? মনে রাখবে, কাজে লাগবে। 8টা মনে আছে, ওটা গিয়ে আগে মুখস্থ করবে। আচ্ছা, এটা কোন অ্যাক্ট অনুযায়ী তৈরি হয়েছে? ধরো ইউআইডিএআই তৈরি হয়েছে, একটা স্ট্যাটিউটরি অথরিটি হিসাবে তৈরি হয়েছে 2016 সালে। তাহলে আধার অ্যাক্ট, আধার অ্যাক্ট 2016 অনুযায়ী এটি একটি স্ট্যাটিউটরি বডি হয়। আগে নন স্ট্যাটিউটরি ছিল। স্ট্যাটিউটরি মানে কি? কনস্টিটিউশনাল স্ট্যাটাস নেই তার, মানে গভর্নমেন্ট পারমিশন ধরে রাখ, গভর্নমেন্ট অথরাইজড একটা সংস্থা। এটা আধার অ্যাক্ট 2016 অনুযায়ী এটি একটি স্ট্যাটিউটরি বডি হিসাবে তৈরি হয়। তার আগে ছিল না, 2009 সালে এটা তৈরি হয়েছিল, বাট এই অর্গানাইজেশনটা স্ট্যাটিউটরি ছিল না, নন স্ট্যাটিউটরি ছিল। স্ট্যাটিউটরি মিনস নট কনস্টিটিউশনাল, যেটা ভারতের সংবিধানের মধ্যে পড়ছে না, ভারতের সংবিধানে এটা যুক্ত নয়, বা ভারতের গভর্নমেন্ট সেটা পারমিশন দেবে না। কিন্তু স্ট্যাটিউটরি বডি ভারতের গভর্নমেন্টের কাজকর্ম বা নিজস্ব সংস্থা হিসাবে পরিচিত। ইউআইডিএআই, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে, নীলকান্ত মিশ্র হচ্ছে চেয়ারপারসন। ঠিক আছে, তারপর একটা সংস্থার নাম লিখে রাখুন, FSSAI। FSSAI, বলো সুমন, এটা কি বটে? ওই একটু একটু বলা যায় নাকি? এটা কোথায় দেখেছো ওই নামটা? তাহলে দেখে খাও নাকি? না দেখে খাও নি। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, এটা 2008 সালে তৈরি হয়েছে। আচ্ছা, প্রত্যেকটা যে খাবার প্রোডাক্টের গায়ে দেখবে এই ধরনের একটা মার্ক থাকে, ওটা কি বলা হয়? সবুজ থাকলে? ওটাকে কি বলা হয়? অ্যাগ মার্ক। এগ্রিকালচারাল প্রোডাক্ট যেগুলো, সেগুলোতে একটা মার্ক থাকে। ঠিক আছে, বিভিন্ন এগ্রিকালচার প্রোডাক্টে অ্যাগ মার্ক দেওয়া হয়। বুঝতে পেরেছো? ওগুলো এগ্রিকালচার প্রোডাক্ট, তার জন্যই মার্ক।
আচ্ছা, এফএসএসএআই এর হেডকোয়ার্টার লিখো নিউ দিল্লি। প্রত্যেকটা নিউ দিল্লি হেডকোয়ার্টার। এটাও একটা স্ট্যাটিউটারি বডি। এটাও একটা স্ট্যাটিউটারি বডি। স্ট্যাটিউটারি বডি, হেডকোয়ার্টার নিউ দিল্লি। অ্যাকচুয়ালি আমাদের খাবারের সেফটি এন্ড স্ট্যান্ডার্ড এটা মেনটেন করার জন্য এই অ্যাক্টটা নিয়ে আসা হয়েছে, ফুড সিকিউরিটি অ্যাক্ট বলতে পারো। আমাদের খাবারের যে স্ট্যান্ডার্ডটা বজায় রাখার জন্য অ্যাকচুয়ালি যারা খাবারের ব্যবসা করে, যেগুলো প্রোডাক্টস নিয়ে কাজ করে, যেগুলো আমাদের খাবার প্রোডাক্ট, তাদের এই লাইসেন্সটা থাকতে হয়। এফএসএসএআই খুব বেশি টাকা লাগে না, 200-500 টাকার মধ্যে হয়। হ্যাঁ, এরকমই হয়। এফএসএসএআই আমি এবার দেখেছি করে, ওই আগে কম লাগতো, 100-150 টাকা লাগতো, এখন হয়তো একটু বেড়েছে, কিন্তু দরকার হয়, লাগবে লাইসেন্স, তাছাড়া তুমি সেল করতে পারবে না। আচ্ছা, তারপরে একটা অর্গানাইজেশন লেখো। আচ্ছা, প্রথম ভারতের ইন্স্যুরেন্স কোম্পানি কোনটা বলো তো? এলআইসি। এলআইসি এটা একটা অর্গানাইজেশন, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। এটা কত সালে তৈরি হয়েছিল? বা 1956, 1956 সাল, 1 সেপ্টেম্বর। 1956, এটার হেডকোয়ার্টার লিখে রাখবে মুম্বাই। আরেকটা অর্গানাইজেশন নাম বলবো, যেটা হচ্ছে লিখে রাখো ক্যাগ, সিএজি। এটা একটা পোস্ট বা অর্গানাইজেশনও বলতে পারো। কন্ট্রোলার ভারতের ফুল ফর্ম লিখবে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। এই ক্যাগে এস্টাবলিশড হচ্ছে 1950, হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। বর্তমান ক্যাগের তোমার চেয়ারপারসন, বর্তমান ক্যাগ, কারেন্ট ক্যাগ হচ্ছে কে, কারেন্ট কন্ট্রোলার আর অডিট জেনারেলের নাম লিখে রাখবে কে সঞ্জয় মূর্তি। কে সঞ্জয় মূর্তি, MURTHY, কে সঞ্জয় মূর্তি, কারেন্ট কন্ট্রোলার জেনারেল। ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেলে আছে? 148, 148 নম্বর আর্টিকেলে ক্যাগের কথা বলা আছে। ছ বছর এর মেয়াদ থাকে, একজন অফিসারের 6 ইয়ার্স মেয়াদ থাকে। সুপ্রিম কোর্টের জাজ যেমন ভাবে রিমুভ হয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে আছেন? প্রধান বিচারপতি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রেজেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জাস্টিস সূর্যকান্ত। সে তো দিচ্ছি, দাঁড়াও একবার দেখে নিচ্ছেন।
এগুলো খুব ডিফিকাল্ট মানে কনফিউজিং। দেখো তো একবার ভালো করে আরেকবার। সূর্যকান্ত মনে হয় বলে। জাস্টিস সূর্যকান্ত হয়েছে। এরপর একটা অর্গানাইজেশন লেখো, ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, এগুলো বেশি কিছু বলছি না, তোমরা জানো। 1956 সালে এটি তৈরি হয়েছে, নিউ দিল্লি হেডকোয়ার্টার। নিউ দিল্লি হেডকোয়ার্টার। এরপর এগ্রিকালচারে কিছু প্রোডাক্ট রিলেটেড অর্গানাইজেশন আছে, সেগুলো লিখে রাখো। আইসিএআর, ইউজিসির পর লিখে রাখবে আইসিএআর। আইসিএআর, আইসিএআর। আইসিআর এর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। নিউ দিল্লিতে কতগুলো হেডকোয়ার্টার আছে, তুমি মাথা খারাপ হয়ে যাবে। আইসিএআর, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, আইসিএআর। আইসিএআর এর হেডকোয়ার্টার হচ্ছে তোমার নিউ দিল্লি। 16 জুলাই 1929, 16 জুলাই 1929 সালে এটি তৈরি হয়েছে। 16 জুলাই 1929। তখন নাম ছিল এটির ইম্পেরিয়াল কাউন্সিল। বর্তমানে আগে কি নাম ছিল এটির? ইম্পেরিয়াল কাউন্সিল। এই নামটা চেঞ্জ হয়ে কি তৈরি হলো? আইসিএআর তৈরি হলো। ঠিক আছে। 1929 সালে প্রতিষ্ঠা হয়েছিল অ্যাজ এ ইম্পেরিয়াল কাউন্সিল, এবং বর্তমানে সেটার নাম কি? আইসিএআর। এরপর ভারতের আরো একটা কয়েকটা অর্গানাইজেশন বলবো। এসএআইএল, সেল। সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। 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 স্টিল, সেল। 19 জানুয়ারি 1954, 19 জানুয়ারি 1954, হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। হেডকোয়ার্টার নিউ দিল্লি। সেল সব নিউ দিল্লি। তারপর লিখে রাখো গেল, GAIL। সেল, তারপর বললাম গেল, GAIL। নেক্সট হেডকোয়ার্টার, গেজ অর্গানাইজেশন। গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, হেডকোয়ার্টার নিউ দিল্লি। 1984, ফাউন্ডেড কখন হয়েছে? 1984, নিউ দিল্লি। তারপরে অর্গানাইজেশন বলবো যেটার নাম হচ্ছে ভেল, BHEL। ভেল, ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড। ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড। ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড। ভেল। ভেলের হেডকোয়ার্টার হচ্ছে তোমার নিউ দিল্লি। এটা 1964 মেবি, যদি ভুল না হয়। 1964, এটারও হেডকোয়ার্টার নিউ দিল্লি। প্রত্যেকটা নিউ দিল্লির হেডকোয়ার্টার মনে রাখবে একসাথে, অর্গানাইজেশন গুলোর নাম। তারপর আরেকটা লেখো এরপর, যেটা হচ্ছে ONGC। কি বললাম? ONGC, অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ONGC। তাহলে ভেল, সেল, গেল, ভেল, ONGC, প্রত্যেকটার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি।
Oil and Natural Gas Corporation, ONGC, Oil and Natural Gas Corporation. Established হচ্ছে লিখে রাখো 1956, 14 অগাস্ট 1956, 14 অগাস্ট 1956, ONGC, ONGC, হেডকোয়ার্টার নিউ দিল্লি, মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস। দেখো এই প্রত্যেকটার একটা করে চেয়ারম্যান বা সিইও আছে, এত কিছু মনে রাখতে পারবে না, বুঝে গেছে? সাজিয়ে যদি খাতায় লিখতে চাও লিখে রাখতে পারো, সার্চ করলে যে কোনো সময় গুগল থেকে পেয়ে যাবে। প্রত্যেকটা অর্গানাইজেশনের আমি নামগুলো বলে রাখলাম, ঠিক আছে? সেল, ভেল, গেল, ওএনজিসি, আইসিএআর, এই প্রত্যেকটা অর্গানাইজেশন হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। এস্টাবলিশমেন্ট ইয়ার সবসময় এলএস দু একটা আসতে পারে, যেমন আইসিএআর থাকতে পারে। আইসিএআরটা খুব ইম্পর্টেন্ট, একটা এগ্রিকালচারাল অর্গানাইজেশন আইসিএআর। আইসিএআরটা কি? এগ্রিকালচারাল অর্গানাইজেশন আইসিএআর। আচ্ছা, ভারতের যে ধান গবেষণা কেন্দ্র, গম গবেষণা কেন্দ্র, আচ্ছা ধান গবেষণা কেন্দ্র কোথায় আছে ভারতের? উড়িষ্যার কটকে আছে আর দিল্লির পুসাতে আছে, ঠিক আছে? ধান গম দুটোই আছে। তো আইসিএআর দিল্লিতে অবস্থিত, নিউ দিল্লি। এই আইসিএআরটা খুব দরকার হয়। আর ওএনজিসি 1956 ইয়ারটা মোটামুটি মনে রাখতে পারো। মনে রাখবে আইসিএআরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে এই জায়গা এগুলোর মধ্যে, ঠিক আছে? ইন্ডিয়ান অনেকগুলো অর্গানাইজেশনের কথা বললাম, পরের দিন আমরা ইন্টারন্যাশনালটা আলাদাভাবে পড়বো। তাছাড়া একদিন ইউনাইটেড নেশন থেকে শুরু করে ইউএনইপি, ইউএনডিপি, ইউএনসিইএফ, ডব্লিউএইচও, ডব্লিউটিও, ডব্লিউএমও, ডব্লিউএলও, আইএলও, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এগুলো নিয়ে পরের দিন আরো ডিসকাস করবো, ঠিক আছে?